বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এবারের নির্বাচনে বিএনপি পেয়েছে 213 আসন, জামায়াত এনসিপি জোট পেয়েছে 77 আসন, স্বতন্ত্র প্রার্থী 8 জন, খেলাফত ইসলাম পেয়েছে 1টি আসন। অর্থাৎ নিম্নকক্ষ বা বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। কিন্তু রাজনীতির নতুন চমক এখন পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের আলোচনা। ধরা হচ্ছে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠন করা হবে, যেখানে নিম্নকক্ষের দলীয় আসন সংখ্যার ভিত্তিতে পিআর পদ্ধতিতে আসন বণ্টন করা হবে। সেই হিসাব অনুযায়ী বিএনপি পেতে পারে প্রায় 71 জন, জামায়াত এনসিপি জোট প্রায় 26 জন, স্বতন্ত্ররা পেতে পারে 3 জন, খেলাফত ইসলাম সম্ভবত কোনো আসনই পাবে না, কারণ তাদের ভোটের হার খুবই কম। কিন্তু এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন, এই উচ্চকক্ষে কারা যাবেন? বর্তমান নির্বাচিত সংসদ সদস্যরাই কি দ্বিতীয়বার উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন, নাকি দলগুলো তাদের নিজস্ব মনোনীত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের পাঠাবে? বিশ্বের বিভিন্ন দেশে যেমন জার্মানি কিংবা নিউজিল্যান্ড উচ্চকক্ষে সরাসরি নির্বাচিত এমপি নয়, বরং দলীয় মনোনীত প্রতিনিধি বা আঞ্চলিক প্রতিনিধিরাই দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ক্ষেত্রে যদি পিআর ভিত্তিক উচ্চকক্ষ গঠন করা হয়, তাহলে সবচেয়ে সম্ভাব্য মডেল হচ্ছে লোয়ার হাউস থেকে কেউ নয়, বরং রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত ব্যক্তিদের উচ্চকক্ষে পাঠাবে। এতে করে বিশেষজ্ঞদের আইন প্রণয়নে অংশগ্রহণ বাড়বে, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে, একক দলীয় আধিপত্য কমবে, নীতি নির্ধারণে গুণগত পরিবর্তন আসতে পারে। তবে গণতান্ত্রিক জবাবদিহিতা কমার আশঙ্কাও থাকবে যদি জনগণ সরাসরি তাদের নির্বাচিত করতে না পারে। সুতরাং নিম্নকক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন জনগণের সরাসরি ভোটে, আর উচ্চকক্ষে আসতে পারেন দল মনোনীত নীতি নির্ধারকরা। পিআর পদ্ধতিতে গঠিত এই উচ্চকক্ষ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় একটি নতুন ভারসাম্য তৈরি করতে পারে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি প্রবেশ করতে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার এক নতুন রাজনৈতিক অধ্যায়ে?